নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কেন জয়শঙ্করকে বিশ্বের অন্যতম সেরা কূটনীতিবিদ বলা হয় জানেন? কারণ জয়শঙ্কর যেটা ভাবেন বা বলেন, গোটা বিশ্ব অনেক পরে সেই ভাবনা বা বলার সঙ্গে নিজেদেরকে ম্যাচ করতে পারেন। কালকে খোদ ভারতীয় সংসদে দাঁড়িয়ে জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং একই সঙ্গে বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক। তিনি চীন, পাকিস্তান এবং বাংলাদেশকে একই সারিতে নিয়ে আসার চেষ্টা করেছেন। তিনি কি বলেছেন সেই কথার বিশ্লেষণ আমি নিঃসন্দেহে আপনাদের সামনে করব। কিন্তু উল্লেখ্য বিষয় হলো, তিনি কখন কথাগুলো বলেছেন। তিনি বলেছেন যখন ডোনাল্ড লু ভারত সফরে আসছেন, ঠিক সে সময়। তিনি কথাগুলো তখন বলেছেন যখন সংখ্যালঘু ইস্যুতে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো একজন প্রভাবশালী কার্যত দেশ কার্যত নিজেদেরকে গুটিয়ে রেখেছে। আমেরিকার বর্তমান যে অধিকর্তারা আছে তারা মনে করছেন জো বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্রানজিশনটা হবে, এই সময় নিজেদেরকে একটু গুটিয়ে রাখাই হয়তো ভালো। তাই কিছুদিন আগে তারা বার্তা দিয়েছিলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যা যেন তারা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেয়। এই রকম স্টেটমেন্ট ভারতের কাছে যে অত্যন্ত অসম্মানজনক তা কিন্তু জয়শঙ্কর কাল একবার ফের বুঝিয়ে দিলেন। কেন অসম্মানজনক? কারণ ভারত এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থান তা কোনোভাবেই একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ ভারতবর্ষ সব দিক থেকেই অনেকটা এগিয়ে আছে বাংলাদেশের থেকে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশ কথা বলে বিষয়টা মিটিয়ে নেবে, এই চেষ্টা ভারতবর্ষ একাধিকবার করলেও অপোজিট দিক থেকে, বিপরীত দিক থেকে বারংবার করে ভারতকে উস্কানিমূলক মন্তব্য কিন্তু ভেসে আসছে বারংবার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ভারতবর্ষ বলে আমেরিকা এবং রাশিয়া নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিক, সেই রকম স্টেটমেন্ট কি আমেরিকার জন্য খুব সম্মানজনক হবে? নিঃসন্দেহে নয়। ফলে ভারতবর্ষের এই কথাটি, ভারতবর্ষের এই সময়ে কি বলা উচিত, সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। আর ডোনাল্ড ট্রাম্প যখন মসনদে বসছেন, ঠিক তার আগেই জয়শঙ্কর কার্যত পাকিস্তান এবং চীনের মতো দেশকে ধুয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করলেন। শুধু তাই নয়, ডোনাল্ড লু ভারত সফরে আসছেন, তার আগে জয়শঙ্করের এই বার্তা যে একাধিক নতুন সমীকরণের সৃষ্টি করলো তা কিন্তু নিঃসন্দেহে বলাই চলে। পাশাপাশি এই এই জয়শঙ্করের এই ভাষণের দিনই ফের মুখ খুললেন শেখ হাসিনা। কিন্তু এত কিছুর পরেও শেখ হাসিনার কথা বা বাংলাদেশ সম্পর্কে মন্তব্য যেন কিছুতেই বন্ধ হচ্ছে না। অর্থাৎ এটা পরিষ্কার, ভারত চাইছে বলে এবং দিনের পর দিন শেখ হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে বলে শেখ হাসিনা কিন্তু আপামর বিশ্বের কাছে বাংলাদেশের আসল অবস্থা সম্পর্কে মানুষের কাছে আসল কথাগুলো তুলে ধরতে পারছেন। অর্থাৎ জয়শঙ্কর এবং শেখ হাসিনার যে জুটি বা জোট তা নিঃসন্দেহে ইউনেস এবং সেনা প্রধানের যে ঘুম দিনের পর দিন ওড়াচ্ছে তা আপনাদের কাছে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। প্রবলেমটা হলো জো বাইডেনের বর্তমান যে আমেরিকার অধিকর্তারা আছে তারা কতটা আগ্রাসী মনোভাব অন্তত শেষ এক মাসে তারা দেখাতে পারবে। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে 20শে জানুয়ারি। এই 20শে ডিসেম্বর থেকে 20শে জানুয়ারি আপনারা ধরে নিন বিশ্বের জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়। কারণ জো বাইডেন কিন্তু বিভিন্ন দেশকে নিয়ে বিভিন্ন নীতি, বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিলেন। আমেরিকার বর্তমান যারা অফিসিয়ালরা আছেন তারা জানেন না বর্তমান প্রেসিডেন্টের থেকে ভবিষ্যতের যে প্রেসিডেন্ট তার মানসিক যে দৃঢ়তা বা তার যে সিদ্ধান্ত ঠিক কতটা বদলে যাবে। তার জন্য কিন্তু আমেরিকা এই সময়টা একটু আল্ট্রা ডিফেন্সিভ মোডে খেলার চেষ্টা করবেন, যা নিঃসন্দেহে জয়শঙ্কর কিংবা অজিত দোভাল বা নরেন্দ্র মোদীর পছন্দ হবে না। কালকে জয়শঙ্কর সংসদে দাঁড়িয়ে কি বলেছেন? সংসদে দাঁড়িয়ে তারা বলেছেন বাংলাদেশের সঙ্গে চীন এবং পাকিস্তানের মতো সম্পর্ক চাইছে না ভারতবর্ষ। কারণ কি? কারণ বাংলাদেশের সঙ্গে অতীতের আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এর আগে অত্যন্ত ভালো ছিল। সেই সম্পর্ক রেশ ভবিষ্যতেও থাকবে এই আশা কিন্তু ভারতবর্ষ করে। এরকম একাধিক কথা তিনি বলেছেন। এবার দেখুন কোন দুটো দেশকে জয়শঙ্কর টেনে এনেছেন। জয়শঙ্কর টেনে এনেছেন চীন এবং পাকিস্তানকে, যারা আবার বর্তমান বাংলাদেশের পিছনে এই উস্কানি দেওয়ার যে মূল ষড়যন্ত্র বা কারিগর হিসাবে আন্তর্জাতিক মহল চিহ্নিত করে ফেলেছে। অনেকে মনে করছেন এই বাংলাদেশের ইউনিট সরকার কিন্তু প্রো পাকিস্তানি, এবং শুধু তো পাকিস্তান নয়,
পাকিস্তান বাংলাদেশে থাকলে ভারতের কিছু যায়, মানে সঙ্গে থাকলে ভারতের কিছু যায়ও আসে না, কিন্তু বিশ্বের আরো এক প্রভাবশালী দেশ চীন যদি ইউনেস্কে এরকম খুল্লা বাংলাদেশে, মানে বাংলাদেশকে নিয়ে খেলার পারমিশন না দিত, তাহলে তারা ভারতের বিপক্ষে এই ধরনের জনমত গঠন করতে চাইতো না। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীন এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করে জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন, তোমাদের সব খেলা কিন্তু আমি বাবা বুঝতে পারছি, তোমাদের পিছনে চীন এবং পাকিস্তান আছে, ওদেরকে হুঁশিয়ারি দেওয়া মানে প্রচ্ছন্ন বা পরোক্ষভাবে তোমাদেরকেই হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দেওয়া, আমরা কিন্তু ভাই তোমাদের সঙ্গে আজ অব্দি সম্পর্ক নষ্ট করতে চাইছি না, কিন্তু তোমরা দিনের পর দিন আমাদের উস্কানি দিচ্ছ, আমাদেরকে যুদ্ধে ঝাঁপানোর মতো প্রভোগ করছো, প্ররোচনা দিচ্ছ, কিন্তু আমরা যদি গোটা বিশ্বের সামনে প্রথম তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ি, তোমরা হয়তো সেটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। অর্থাৎ বাংলাদেশের যে খেলা সেটা জয়শঙ্করের বুঝতে লেগেছে 2 মিনিট। আর ভারতীয় সংসদে যখন এই ধরনের ঘটনা নিয়ে কোনো মন্ত্রী অফিসিয়ালি এই ধরনের স্টেটমেন্ট দেন, আন্তর্জাতিক মহল কিন্তু সেই স্টেটমেন্টকে গুরুত্ব সহকারে শোনেন এবং সেই স্টেটমেন্টের অফিসিয়াল রেকর্ড থেকে যায়। আজ থেকে 500 বছর পর ভারতীয় সংসদের 14ই ডিসেম্বরের যদি ইতিহাস দেখেন, তাহলে জয়শঙ্করের স্টেটমেন্ট কিন্তু থেকে যাবে, যেখানে তিনি বলেছেন সংখ্যালঘুদের প্রতি আচরণ আমাদের কাছে নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। সংখ্যালঘুদের উপর আচরণের বা হামলার একাধিক ঘটনা বাংলাদেশে ঘটেছে, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের যে বর্তমান সরকার তারা নিজেদের স্বার্থেই হয়তো সংখ্যালঘুদের পাহারা দেবে। আর এখানেই বুঝিয়ে দিয়েছে, আমরা বাবা তোমাদের ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ করছি না, কিন্তু তোমাদের দেশের নাগরিকদের সুরক্ষা তোমরা দাও, না হলে আন্তর্জাতিক স্তর তোমাদের চেপে ধরছে, জাতিসংঘের মতো জায়গায় তোমাদেরকে নিয়ে মানে রীতিমতো খিল্লি ওড়াচ্ছে মানুষ। ব্রিটেনের পার্লামেন্ট এই সংখ্যালঘু ইস্যু নিয়ে তোমাদেরকে এক ঘরে করার সিদ্ধান্ত নিয়েছে। জাপান তোমাদের দেশ থেকে 38টি কোম্পানি রাতারাতি 38% কোম্পানি বন্ধ করে দিয়েছে। আমেরিকার মতো যুক্তরাষ্ট্র তোমাদের এই সংখ্যালঘু ইস্যু স্ক্যানারের তলায় রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন কার্যত তোমাদের পাশে নেই, এশিয়াতে আমরা তো তোমাদের পাশেই নেই। অর্থাৎ ইনডাইরেক্টলি ইউনেস্কো বার্তা দিয়ে কার্যত জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন, আপনাদের স্বার্থ সবার আগে জড়িত আছে, আপনাদের দেশে আইন শৃঙ্খলা আজকে বিঘ্নিত, আপনাদের দেশে ইন্টারনাল ট্রেড এক্সটার্নাল ট্রেড কার্যত বন্ধ, আপনাদের দেশের ফরেক্স রিজার্ভ কার্যত শেষ হয়ে গেছে, আপনাদের দেশ আরাকান দ্বারা আক্রান্ত, আপনাদের দেশ ভারত দ্বারা চাপে, ফলে সব মিলিয়ে আপনারা সমস্ত কিছু নিয়ে ঘেটে আছেন। আপনাদের স্বার্থের জন্য সংখ্যালঘুদের নিরাপত্তা আপনাদের দিতে হবে, তা কিন্তু জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ শেষ বাংলাদেশ সফরে ইউনুস সরকারের প্রধান অভিযোগ ছিল ভারতের পলিটিশিয়ানরা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করছেন, কিন্তু জয়শঙ্কর কিন্তু সরাসরি সংসদে দাঁড়িয়ে কালকে বলে দিয়েছেন, আমরা তোমাদের ইন্টারনাল পলিটিক্সে ঢুকছি না, কিন্তু সংখ্যালঘুদের সুরক্ষিত করা তোমাদেরই একটা স্বার্থের মধ্যে পড়ে, তোমাদেরই রাজনৈতিক দর্শনের মধ্যে পড়ে, যদি না করো তাহলে আন্তর্জাতিক মহল কিন্তু বসে আছে তোমাদেরকে গিলে খাওয়ার জন্য। আর এটাই জয়শঙ্কর। বাইরে থেকে এমন কিছু কথা উনি বলেন যেই কথা নিয়ে বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমে আলোড়িত হয়, বাংলাদেশের টিভি মিডিয়া পোর্টাল আমি সব জায়গায় দেখছিলাম জয়শঙ্করের এই বাইট, এবং কার্যত এই বাইট না ইউনুস সরকারকে প্রচ্ছন্ন হুমকি, তা তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন। কালকে আরো কিছু কথা জয়শঙ্কর বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশ এবং ভারতের উন্নয়ন প্রকল্পের একটা ইতিহাস রয়েছে, চীন এবং পাকিস্তান ছাড়া বিশ্বের সমস্ত দেশের সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক আগের মতো রাখতে চায়। আর চীন এবং পাকিস্তানি যে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আসলে দায়ী, সেটা কিন্তু জয়শঙ্করও জানেন, আমরাও জানি। অর্থাৎ চীন বাংলাদেশকে যেভাবে বিপুল পরিমাণে ঋণ দিয়েছেন, যেভাবে প্রজেক্ট বাংলাদেশে একের পর এক চালু করেছেন, এবং যেভাবে ইউনুস সরকার চীনের কাছে কার্যত ভিক্ষাবৃত্তি করে দেশ চালাচ্ছেন, তাতে চীনই যে বাংলাদেশের আসল প্রশ্রয়দাতা তা কিন্তু বোঝার আর কেউ নেই। আরেকটা দেশ আছে পাকিস্তান, যার ক্ষমতা হলো শূন্য, ফাটা কলসিরা যেমন আওয়াজ বেশি, ঠিক সেরকমই পাকিস্তানের ফরফরানি বেশি, পরমাণু বোমার মতো হুমকি দিয়ে দিয়েছে, মানে খেয়ে দে কাজ নেই, সমস্ত কিছু একটা যুদ্ধের আভাস, যুদ্ধ ভাব তৈরি করে রাখো, আসল ইস্যুগুলো থেকে সাধারণ মানুষকে ঘুরিয়ে দাও। অর্থাৎ চীন পাকিস্তান বাংলাদেশ মিলে ভারতকে আক্রমণের একটা জিগির তুলে দাও। কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ভারতের বিদেশ মন্ত্রী দিনের পর দিন অন্তত শেষ 1 সপ্তাহ যে কথাগুলো বলছেন, আমার মনে হয় যারা রাজনীতি বোঝেন, যারা কূটনীতি বোঝেন, এই সকল দেশগুলোকে পাল্টা দেওয়ার জন্য যথেষ্ট। আর কখন উনি বলছেন
যখন ডোনাল্ড লু ভারত সফরে আসছেন। অর্থাৎ আমেরিকা কিন্তু চীন এবং পাকিস্তানকে কার্যত সহ্যই করতে পারেন না। জয়শঙ্কর জানেন বর্তমান যে ট্রাম্প সরকার মানে ভবিষ্যতে যে দায়িত্ব নিচ্ছেন মানে 1 মাসের মধ্যে, সেই ট্রাম্প সরকারের এমন কিছু অধিকর্তা আছেন যারা কার্যত পাকিস্তানকে বিশ্বের অন্য গ্রহের দেশ বলে চিহ্নিত করেন। যেমন তুলসী গ্যাবোট সরাসরি বলেছেন পাকিস্তানের পরমাণু বোমাকে বিশ্বাস করা যায় না। যেমন কাশ প্যাটেল, যিনি সরাসরি রাম মন্দিরের প্রশংসা করে পাকিস্তানকে বিভিন্ন ইস্যুতে ধুয়ে দিয়েছেন একাধিক ক্ষেত্রে। জাতিসংঘে ট্রাম্পের এই নতুন সদস্যরা দিনের পর দিন কিন্তু এই পাকিস্তানের মতো দেশকে অগ্রাহ্য করেন, স্বীকৃতি দেন না। অর্থাৎ পাকিস্তানকে মানে বিপক্ষে নেওয়া আমেরিকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে একই বিন্দুতে একসঙ্গে চলা, এটা কিন্তু জয়শঙ্কর জানেন। আর এই বার্তাটাই কিন্তু কালকে দিয়েছেন। আর চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে কেমন সম্পর্ক তা হয়তো আপনাদের বলে বোঝাতে হবে না। চায়নার সঙ্গে পাকিস্তান মানে বর্তমানে পাকিস্তানের বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু চায়নার সঙ্গে আমেরিকার সম্পর্ক আদায় কাজ কলায়। অর্থাৎ জয়শঙ্করের এই ধরনের কথা কার্যত একটা বার্তা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে ভারতবর্ষ। অন্তত বাইডেনের এই সেনেটররা যেরকম ভাবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদাসীন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে যে বিষয়টা সম্পূর্ণভাবে বদলে যাবে, যা জয়শঙ্কর জানেন। আর জানেন বলেই ডোনাল্ড লু এর ভারত সফরের আগে এই ধরনের তিনি স্টেটমেন্ট দিয়ে আমেরিকার সঙ্গে নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো বিশ্বের আঙ্গিকে নতুন কোনো সম্পর্ক বা সমীকরণের সৃষ্টি করবেন জয়শঙ্কর, এটা তার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। কালকে আইএমএফ এর পক্ষ থেকে আরো একটা রিপোর্ট প্রকাশ করা হলো, যেখানে তারা বলেছেন বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কিন্তু মারাত্মক আকারে কমতে শুরু হয়েছে। অর্থাৎ বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাংলাদেশে এখন 19.20 বিলিয়ন ডলার, পাকিস্তানে যেটা 12.5 বিলিয়ন ডলার। এবার আপনি ভাবুন, যে দেশের বৈদেশিক মুদ্রা অন্য দেশের থেকে কম, সেই দেশ আবার অন্য দেশ সেই দেশকে প্রতিশ্রুতি দেয় আমরা আপনাদের অর্থনৈতিকভাবে পাশে আছি, আপনাদের আমি পারমাণবিক বোমা দেব, আপনাদের আমি J-17 ফাইটার জেট দেব। অর্থাৎ আপনারা দেবেন, আপনাদের অবস্থায় তো ভিখারির থেকেও খারাপ। অর্থাৎ আপনি ভিখারি হয়ে বিশ্বের আরো একটু আপনার চেয়ে একটু বড় লোক কারুর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এটা যদি হাস্যরসের উদ্রেক না ঘটায়, আমি সত্যিই জানি না আপনারা আর কোন জায়গায় নামালে নিজেদেরকে জোকার হিসাবে প্রতিপন্ন করবেন। কিন্তু বাংলাদেশের এই পাকিস্তানের ডাটার পাশাপাশি আইএমএফ কালকে মানে ভারতের ফরেক্স রিজার্ভ নিয়ে কিন্তু একটি সমীক্ষা পেশ করেছে, যেখানে তারা বলছে সেপ্টেম্বরে ভারতের ফরেক্স রিজার্ভ ছিল 707.89 বিলিয়ন ডলার। যদি অক্টোবরে এই ফরেক্স রিজার্ভ বা এই যে বৈদেশিক মুদ্রার দামের হেরফের কারণের জন্য এই সংখ্যাটা হয়ে দাঁড়ায় 658.09 বিলিয়ন ডলার, যা পাকিস্তান এবং বাংলাদেশের থেকে প্রায় 35 গুণ। অথচ এই পাকিস্তান এবং বাংলাদেশ দিনের পর দিন যেভাবে দাদাগিরি দেখানোর চেষ্টা করছে, উস্কানোর চেষ্টা করছে, আমার সত্যি ভাবলে হাসি পায়। কালকে আইএমএফ এর এই তথ্যের পর এই ইউনিট সরকার, এই সেনাপ্রধান, এই পাকিস্তানের যে এই কাণ্ডকলাপ, এদের আর মানায় না, সেটাই তো বাস্তব। কালকে শেখ হাসিনা ফের একবার মুখ খুলেছেন। শেখ হাসিনা মুখ খুলে যে কথাগুলো বলেছেন, সেখানেও কিন্তু তিনি এই বিদেশি ষড়যন্ত্রের কথা বলেছেন। তিনি বলেছেন জাতির সংকটময় মুহূর্তে বছরটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছেন। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ শেখ হাসিনার মুখ যেন বন্ধ হচ্ছে না, ভারতও শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টাও করছে না। ফলে বাংলাদেশের হুঁশিয়ারি কার্যত যে পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ, তা কিন্তু বোঝাই যায়। ভারতবর্ষ কিন্তু কিছুদিন আগে বলেছিল শেখ হাসিনা কিন্তু ভারতের দলাই লামার মতো আশ্রিত কোনো যুদ্ধ অপরাধী বন্দী নন যে তার মুখকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ জয়শঙ্করের মাস্টার স্ট্রোক কিন্তু এখানেও, যে শেখ হাসিনাকে তিনি ভারতে শুধু রাখেনি, উল্টে শেখ হাসিনার মুখ খোলার মাধ্যমে ক্রমাগত এই ইউনিট সরকারকে এক্সপোজ করে যাচ্ছেন। পাশাপাশি এই শেষ যে মিটিংটি হলো, সেই মিটিংয়ে 3টে প্রধান শর্ত নাকি ভারত বাংলাদেশকে দিয়েছে। 1 নম্বর শর্ত, বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে কোনো চুক্তি হবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চুক্তির ক্ষেত্রে কিছু লিমিটেশন ভারতবর্ষ আনতে চাইছেন। কারণ ভারতবর্ষ কমিট করেছে যখন দেশে কোনো নির্বাচিত সরকার হবে তখনই এই চুক্তিগুলো নতুন করে রিফর্ম করা হবে। পাশাপাশি সংখ্যালঘু ইস্যু সম্পূর্ণভাবে কিন্তু কমাতে হবে বাংলাদেশকে, না হলে কিন্তু ভারতবর্ষ কড়া পদক্ষেপের
কথা ভাববে তা বাংলাদেশের সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ করেছে, যা বাংলাদেশের কোনো অফিসিয়াল কিন্তু জানায়নি ইচ্ছাকৃত। পরবর্তীকালে তারা বলেছে শেখ হাসিনা ইস্যু নিয়ে কোনো আলোচনা ভারতবর্ষ আর চায় না। শেখ হাসিনা ভারতে আছেন, শেখ হাসিনা অ্যাজ এ অতিথি আছেন, শেখ হাসিনা গেস্ট অফ অনারে আছেন, তাকে মুখ বন্ধ করা নিয়ে ইউনিট সরকারের পক্ষ থেকে কোনো দাদাগিরিমূলক মন্তব্য ভারতবর্ষ আর শুনবে না। অর্থাৎ চাপে ভীষণ মাত্রায় ইউনিট সরকার। ডোনাল্ড ট্রাম্প এলে সম্পর্ক কোন দিকে যায় তা নিঃসন্দেহে ইউনিট সরকারও ভাবছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে জয়শঙ্করের সাথে আমেরিকা যদি সম্পর্ক আগের থেকে অনেক ভালো জায়গায় চলে যায়, তাহলে চীন আর পাকিস্তানের বড় ষড়যন্ত্র ছাড়াও বাংলাদেশকে যে কার্য ধরাশায়ী করা যাবে তা কিন্তু মনে করছেন অনেকে। আপনারা কি ভাবছেন? দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনাদের মত। ধন্যবাদ।